আচ্ছা, কাঁচ কাঁচ হচ্ছে একটা অনিয়মিত কঠিন পদার্থ। অনিয়মিত কঠিন, নিয়মিত কঠিন পদার্থ আর অনিয়মিত কঠিন পদার্থের মধ্যে একটু পার্থক্য আছে। নিয়মিত কঠিন পদার্থের মধ্যে হচ্ছে পরমাণুগুলা একটা নির্দিষ্ট দূরত্বে একটা পরমাণু আরেকটা পরমাণু থেকে সুবিন্যস্ত থাকে, সুন্দরভাবে সুসজ্জিত থাকে এবং প্রত্যেকটা কণার দশা একরকমই হয়। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে নিয়মিত কঠিন পদার্থ। তো নিয়মিত কঠিন কঠিন পদার্থ সমূহ মোটামুটি হচ্ছে দৃঢ়ই হয়। কাঁচ হচ্ছে অনিয়মিত কঠিন পদার্থ। অনিয়মিত কঠিন পদার্থ কোনগুলা? উপরে কঠিন থাকলেও ভিতরে কিন্তু কাঁচের একটা তরলীকৃত অবস্থা থাকে। বুঝতে পারছি? তাহলে হচ্ছে বাইরের দিক কঠিন হলেও অভ্যন্তরে কি আছে? অভ্যন্তরে তরলীকৃত অবস্থা থেকে যায়, যে কারণে কণাগুলা একই দশায় থাকে না, আর হচ্ছে সেটা সুদৃঢ় হয় না, মানে কণার গঠনগুলা সুবিন্যস্তভাবে থাকে না। যে পদার্থগুলো অনিয়মিত কঠিন পদার্থ হয় সেগুলা এদের হচ্ছে এরকম অবস্থার ভিন্নতার কারণে, মানে অবিন্যস্তভাবে থাকার কারণে হচ্ছে এই সব কঠিন পদার্থ হয় ভঙ্গুর। কেমন হয়? ভঙ্গুর হয়। বুঝতে পারছি? আচ্ছা, আর কাঁচ হচ্ছে ক্রিস্টাল। কাঁচ হচ্ছে কি ক্রিস্টাল, মানে স্বচ্ছ স্ফটিক। আচ্ছা, সাধারণ যে কাঁচ আছে একটা জিনিস মাথায় রাখতে হবে। সাধারণ কাঁচ এটার গলনাঙ্ক হইছে 450 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে মানে সর্বোচ্চ গলনাঙ্ক হচ্ছে প্রাথমিক গলনাঙ্ক। প্রাথমিক গলনাঙ্ক আর হচ্ছে আরেকটা কি সর্বোচ্চ গলনাঙ্ক হইছে 1300 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু বুঝতে হবে স্যার। 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁচটা গলতে শুরু করে, আর 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁচটা সম্পূর্ণ পানিতে পরিণত হয়, মানে তরলে পরিণত হয়। বুঝে গেছে? আচ্ছা, আচ্ছা, একটা কথা আমাদের একটু বুঝতে হবে যে সংকট তাপমাত্রা, ক্রিটিক্যাল টেম্পারেচার, তো সংকট তাপমাত্রা হচ্ছে কিরকম? যে তাপমাত্রায় একটা কঠিন, মানে একটা তরল, মানে একটা ধরো একটা কঠিন তরলে পরিণত হয়েছে, এরপর তরলটাকে আরো তুমি তাপ দিতেছো, দেওয়ার পরে তরলটা যে তাপমাত্রায় একদম গ্যাসে পরিণত হবে, বাষ্প থেকে ডিরেক্ট গ্যাসে পরিণত হবে, অর্থাৎ ওই তাপমাত্রার তোমার উপরে যদি তুমি তাপ দাও তাহলে সেটাকে শত চেষ্টা করেও অনুপরমাণুগুলোকে চাপ দিয়ে কাছাকাছি এনে সেটাকে তুমি আর কখনোই তরলে পরিণত করতে পারবা না। সেটা হচ্ছে সংকট তাপমাত্রা। অর্থাৎ যে তাপমাত্রায় একটি তরল গ্যাসে পরিণত হয়, আমরা কিন্তু একবার বাষ্পের কথা বলে নাই স্যার। বাষ্প
সংকট তাপমাত্রার নিচ পর্যন্ত বাষ্প হয়, তখন সেটাকে চাপ দিলে তরলে পরিণত করা যায়। যেই সংকট তাপমাত্রার উপরে চলে যাবে তাপমাত্রা, তখন সেটা ডিরেক্ট গ্যাসে পরিণত হবে, অর্থাৎ অণু পরমাণুগুলা সর্বোচ্চ সংখ্যক দূরে দূরে চলে যাবে, যেখান থেকে আর তাদেরকে তুমি তাপচাপ কমিয়ে কাছাকাছি আনতে পারবে না, গ্যাসে পরিণত হয়। অর্থাৎ ওই তাপমাত্রার নিচে কখনো পুনরায় একে তরলে পরিণত করতে পারবে না, তরলে পরিণত করা যায় না, সেটা হচ্ছে সংকট তাপমাত্রা। আচ্ছা, এখন কাঁচ যখন কঠিন থাকবে, তখন তার সান্দ্রতা বেশি থাকবে, যখন কি হয়ে যাবে, তরল হয়ে যাবে, তখন সান্দ্রতা কম হয়ে যাবে। বুঝতে পারছি? এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কাচের উপাদান। কি কি? প্রথম কথা হচ্ছে সোডিয়াম অক্সাইড থাকবে, সোডিয়াম অক্সাইড। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর উপাদান। 2 নম্বর উপাদান কি? ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট থাকবে। 3 নম্বর উপাদান হচ্ছে বালু থাকবে, মানে সিলিকা, দ্যাট মিন্স হচ্ছে বালি থাকবে। মোটামুটি হচ্ছে এই 3 ধরনের উপাদান দিয়ে কি হয়, কাঁচ তৈরি হয়। এবার আসেন মেইন টপিক, কাঁচের উৎপাদন কিভাবে হবে। প্রথমে হচ্ছে সোডিয়াম কার্বনেট নিব, সোডা অ্যাশ। তারপরে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট নিব, চুনা পাথর। আর হচ্ছে 6 অণু সিলিকন ডাইঅক্সাইড। বুঝে গেছে? আচ্ছা, এটা কিভাবে নিব? সম্পূর্ণটা হচ্ছে আমার কত, 100 ভাগ। এটা নিব হচ্ছে 100% বালি নিব সর্বোচ্চ পরিমাণ, আর এই যে 35% নিব হচ্ছে আমার সোডা অ্যাশ, আর 15% নিব হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেট। নিলে পরে কি হবে, Na2 চলে আসবে, Na2, আর এখান থেকে CO3 থেকে একটা অক্সিজেন চলে আসবে, এই যে একটা অক্সিজেন। বুঝছো? তাহলে এখানে একটা CO2 বাড়তি রয়ে গেছে, তুমি এখানে হচ্ছে CO2 এভাবে একটা দিয়ে দাও, ডট। ক্যালসিয়াম চলে আসবে, আর এখান থেকে একটা অক্সিজেন চলে আসবে, এই যে চলে আসবে। তাহলে এখানে একটা CO2 রয়ে গেছে, তার মানে হচ্ছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড। আর হচ্ছে 6 অণু যে বালি আছে, এই বালিটা
এখানে যুক্ত হয়ে যাবে ব্যাস সোডিয়াম অক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড ইনটু 6 সিলিকন ডাইঅক্সাইড আর হচ্ছে 2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই যে মিশ্রণটা এই মিশ্রণটাই হচ্ছে আমাদের কাজ। বুঝতে পারছি? আচ্ছা ওইটা গেল একটা প্রসেস। এবার সব দ্বিতীয় প্রসেস, দ্বিতীয় প্রক্রিয়া। মানে প্রথম প্রক্রিয়ায় আমরা তো কাজ উৎপাদন করছি, এবার আরেকটা প্রক্রিয়া আমরা উৎপাদন করব। আমরা এখানে সল্ট কেক নিব, মানে সোডিয়াম সালফেট। এরপরে হচ্ছে আমরা সিলিকন ডাইঅক্সাইড নিব আর হচ্ছে চারকোল বলছিলাম না, চারকোল দেব। নেওয়ার পরে 1 মিনিট, ওই যে প্রথম প্রক্রিয়ায় যে আমরা কাজ উৎপাদন করছি সোডিয়াম কার্বনেট দিয়ে, তারপরে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে আর হচ্ছে সিলিকন দিয়ে, সিলিকন ডাইঅক্সাইড দিয়ে, ওখানে ওই তিনটা মিশ্রণকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে হবে, তখন গিয়ে কাজ তৈরি হবে। আর এখানে জাস্ট উত্তপ্ত করলেই হবে, তখন যেটা উৎপন্ন হবে একটা সোডিয়াম সিলিকেট উৎপন্ন হবে, Na2SiO3। আমরা কিন্তু সমতাতে যাচ্ছি না, ডাইরেক্ট কি কি বিক্রিয়া করবে আর কি কি উৎপন্ন হবে সেগুলো লিখে ফেলছি। এরপর হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে আর হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। হয়েছে? আচ্ছা এটা গেল 1 নাম্বার প্রসেস। মুছে দিচ্ছি। এবার 2 নাম্বার প্রসেসে কি আসবে? সোডিয়াম সিলিকেট আসবে, তারপর হচ্ছে ওই যে ক্যালসিয়াম কার্বনেট আসবে, আর 5 অণু তুমি সিলিকন ডাইঅক্সাইড দিয়ে দাও। দিয়ে এবার এটাকে হিট দাও। হিট দিলে পরে এখান থেকে এই যে Na2O CaO আর হচ্ছে 6 অণু সিলিকন ডাইঅক্সাইড কাঁচ তৈরি হয়ে যাবে। আর হইছে Na2O আর হচ্ছে শুধু 1 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। দেখো 5টা সিলিকন ডাইঅক্সাইড আর একটা সিলিকন, 6টা দিয়ে দিছো। তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দাও, সোডিয়াম অক্সাইড দিয়ে দাও। এবার দেখো সিলিকন শেষ, 1 2 আর 6 গুণে 12, 12 আর 2 14টা অক্সিজেন চলে গেল। এখানে আছে কয়টা? 3 6 আর হচ্ছে কত? 10, মানে 16টা অক্সিজেন আছে, এর মধ্যে 14টা অক্সিজেন কাছে চলে আসছে, তাহলে 2টা অক্সিজেন থেকে যাবে। আর এখানে শুধু কার্বনটা থেকে গেছিল, এর জন্য এখনো কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি হয়েছে। শেষ, আমাদের কাজ উৎপাদিত হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট উৎপাদন হলো। এখন কাঁচের মুখ্য উপাদান 3টা বুঝছিলাম, সোডিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে আপনার ক্যালসিয়াম কার্বনেট, আর হচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইড। এবার কিছু গৌণ উপাদান করব। কাঁচের কি করব? গৌণ উপাদান। এগুলো হচ্ছে মুখ্য উপাদানগুলোর সাথে এভাবে থেকে যায়। প্রথমটা হচ্ছে পটাশ, পটাশিয়াম কার্বনেট। এরপরে হচ্ছে বেরিয়াম সালফেট। এরপরে হচ্ছে আমার বেরিয়াম কার্বনেট থাকে। এরপরে হচ্ছে আমার এই যে H3BO3, এটাকে বলবো বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড থাকে।
তারপরে থাকে হচ্ছে Na2B4O7, এটাকে বলে সোডিয়াম বোরেট লবণ। মুখস্থ করতে হবে, কঠিন আছে। সোডিয়াম বোরেট লবণ Na2B4O7 থাকে। এরপরে হচ্ছে আমার কি কি থাকতে পারে, আমার হচ্ছে জিঙ্ক কার্বনেট থাকতে পারে, এরপরে হচ্ছে একটা জিনিস থাকতে পারে, দেখেন লিখতেছি অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 অনু সিলিকন ডাইঅক্সাইড, আর হচ্ছে 2 অনু পানি। এই যে মৌল, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ক্যাওলিন। ক্যাওলিন এই জিনিসগুলো থাকতে পারে। কাঁচের মধ্যে গৌণ উপাদান হিসেবে কয়টা উপাদান থাকতে পারে, এমসিকিউ এর জন্য ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, মাইন্ডেড, কোনো ছাড় দেওয়া যাবে না। প্রথম কথা, 1 নম্বর হচ্ছে পটাশিয়াম কার্বনেট বা পটাশ থাকে বাণিজ্যিক নাম, 2 নম্বর হচ্ছে বেরিয়াম সালফেট, 3 নম্বর হচ্ছে আমার কি বেরিয়াম কার্বনেট, 4 নম্বর হইছে আমার বোরিক অ্যাসিড H3BO3, 5 নম্বর হইছে কি সোডিয়াম বোরেট বা বোরেট লবণ Na2B4O7। আচ্ছা, 6 নম্বরে কি থাকতে পারে, জিঙ্ক কার্বনেট থাকতে পারে, আর 7 নম্বরে থাকতে পারে হচ্ছে ক্যাওলিন। ঠাডা মুখস্থ করে ফেলতে হবে। 1 অনু অ্যালুমিনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 অনু সিলিকন ডাইঅক্সাইড বা বালি, আর হচ্ছে 2 অনু পানি থাকবে, সেটা হচ্ছে ক্যাওলিন। এই মোটামুটি 6 ধরনের গৌণ উপাদান ওই 3 ধরনের মুখ্য উপাদানের সাথে কাছে থাকতে পারে। আচ্ছা, এবার আসেন, কাজ তো স্বচ্ছ, এখন এটাকে রঙিন বানাবো। রঙিন কাজ কিভাবে বানাবো, রঙিন কাজ আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে অধ্যায় 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে ওখানে পড়ছিলাম যে ডি ব্লক ধাতুগুলো হচ্ছে কি তৈরি করে, রঙিন যৌগ গঠন করে। তাহলে কাচের মধ্যে ওই ডি ব্লক ধাতুর যে কোনো একটা অক্সাইড দিয়ে দিলেই কি হবে, ওই কাচটা আমার কালার দিয়ে দিবে, রঙিন হয়ে যাবে। তাহলে কি কি আসতে পারে, কাচ প্লাস এখানে ধরো কপার অক্সাইড আসতে পারে, ডি ব্লক ধাতু। তারপরে মনে করো যে ফেরাস অক্সাইড আসতে পারে, এরপরে হচ্ছে ফেরিক অক্সাইড আসতে পারে, এরপরে হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড আসতে পারে, Cr2O3, এটা হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড, আর এটা হচ্ছে ফেরাস অক্সাইড, ফেরাস, আর এটা হচ্ছে কি ফেরিক। আর কি আসতে পারে, আর আসতে পারে হচ্ছে নিকেল অক্সাইড আসতে পারে। এখান থেকে মাথায় রাখতে হবে নিকেলের যোজনী কত, অক্সিজেনের -2 হলে তার +2, তার মানে নিকেলের যোজনী হচ্ছে 2। পরিষ্কার, জারণ মানগুলো বের করবা, বের করার পরে চিহ্নগুলো বাদ দিয়ে দিবা, শুধু যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে যোজনী, আর যদি চিহ্নটা দিয়ে দাও তাহলে সেটা হবে জারণ মান। বুঝে গেছে? আচ্ছা, দেখো কথা হচ্ছে যে আমার এই যে কাঁচ আছে, এখানে আমরা ফেরাস অক্সাইড দিয়ে দিছি, তখন এটা কাঁচটার কালার হবে সবুজ, সবুজ কাঁচ তৈরি হবে। ওকে, কারণ ফেরাস 2+ যে আয়ন সেটা হচ্ছে সবুজ বর্ণের, সবুজ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে প্রতিফলিত করে। তারপর হচ্ছে ধরো এই কাঁচের মধ্যে আমরা কি করছি, আমরা হচ্ছে Fe2O3 মানে ফেরিক অক্সাইড দিয়ে দিছি, ফেরিক অক্সাইড দিয়ে দিছি -6 +6, তাহলে দুইটা আয়রনের জন্য +6, একটা আয়রনের জন্য +3, তার মানে ওইটার চেয়ে এটার যোজনী বেশি, এর জন্য এটা হচ্ছে ইক। তখন এই কালারটা দিবে হচ্ছে হলুদাভ, কি দিবে, হলুদাভ কালার দিবে। মনে রাখতে হবে এগুলা।
এখন কথা হচ্ছে সবুজ কাজ আছে, তুমি চাইতেছো না আমি সবুজ কাজ নিব না, দোকানদারে গিয়ে বলতেছো আমারে, দোকানদারে বললে তার কাজ হবে না, ওই দোকানদারের কাছে বলতেছো, তুমি তো দোকানদার, আমরা দোকানদারের কাছেই পাবো যে আমার এটা স্বচ্ছ কাজ লাগবে। এখন দোকানদার কি করবে, এই কাজটা ইন্ডাস্ট্রিতে ব্যাক করবে, পাঠিয়ে দেবে, রিটার্ন করবে, করলে পরে তারা করবে কি, এই যে কাজটা আছে সবুজ সবুজ কাচের মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশায় দিবে। ঘটনাটা কি হয়েছে, সবুজ কাচের মধ্যে কি আছে, কাচ তো আছে, ইনটু কি আছে, ফেরাস অক্সাইড আছে না, কি আছে আমার ফেরাস অক্সাইড আছে, আর ওখানে কি আছে আমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে। এখন মেইন খেলাটা হচ্ছে এই জায়গায়, এই তার জন্যই তো আমার কি কাজটা সবুজ হয়ে গেছে, এবারটাকে বর্ণহীন করতে হবে। এই যে দেখো ফেরাস অক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে এভাবে সুন্দর করে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে ভালো করে বুঝেন, -2 তারপরে হচ্ছে কত +2, ওকে, আর এখানে হচ্ছে -4 +4, মাথায় রাখতে হবে। ম্যাঙ্গানিজ করবে কি ডাইরেক্ট MnO তৈরি করবে, -2 তারপরে হচ্ছে +2, যদি ভুল না করি, ও একটু ভুল হয়েছে স্যার, এটা ধরেন সবুজ কাচ না, আমরা যেটা করব এটা ধরেন হচ্ছে হলুদাভ কাচ, হলুদাভ কাচ, তার মানে কি আছে, কাচের মধ্যে আমার আছে ফেরিক অক্সাইড আছে, আর হচ্ছে আমরা কি দিলাম, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিলাম, দিলে পরে রিঅ্যাকশনটা কি হবে, এই যে Fe2O3 এটার মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দেওয়ার পরে, ভালো করে বুঝেন, MnO4 মাইনাস আর হচ্ছে Fe3 প্লাস আয়ন সৃষ্টি করবে, এরকম 2 প্লাস আয়ন সৃষ্টি করবে, -6 +6, দুইটা আয়রনের জন্য +6, তাহলে একটা আয়রনের জন্য +3, ভালো করে দেখাও, যখন এইখানে আয়রন হচ্ছে +3 হয়, বুঝো, যখন আয়রন +3 হয় তখন কালার হয় কি, হলুদাভ, হলুদাভ, বুঝে গেছে। এটাকে তুমি Fe2+ এ বানায় দিছো, তাহলে ওই কালারটা নষ্ট করে দিছো না, তখন এখানে তোমার কি হবে, এটা হচ্ছে আয়ন হিসেবে বর্ণহীন হয়ে যাবে, বুঝতে হবে কথাটা। প্রশ্ন আসতে পারে স্যার Fe2+ তো সবুজ কালার দেয়, আমি এখনো কিন্তু যৌগে পরিণত করি নাই, যখন ফেরাস আয়নটা আবার অক্সিজেনকে নিয়ে ফেরাস অক্সাইডে পরিণত হয়ে কাচের মধ্যে আটকে যাবে যৌগ হিসেবে, তখন সে হচ্ছে সবুজ বর্ণ দিবে, কিন্তু সে তো অলরেডি জলীয় দ্রবণে কি হয়েছে, দ্রবীভূত হয়ে ভাসতেছে আয়ন হিসেবে, তার মানে এখন সে আলো শোষণও করবে না, বিকিরণও করবে না, কালারলেস হয়ে আছে, বুঝে গেছে। আর ম্যাঙ্গানিজ ভদ্রলোক কি করছে, সে অক্সিজেনকে এই যেখান থেকে অক্সিজেনগুলোকে গ্রহণ করে ডাইরেক্ট একদম মাইনাসে পরিণত হয়েছে, মানে বিষয়টা হচ্ছে আয়রনের মান +3 থেকে +2 হয়, মানে কি বিজারণ হয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক আধান কমে গেছে। আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা কি হয়েছে তোমার, তো নিয়ে MnO4- একটা যৌগমূলকের আয়ন তৈরি করছে, ঠিক আছে, যে কারণে হলুদাভ কালারটা কি হয়েছে, কালারলেস বা বর্ণহীন হয়ে গেছে। বারবার বলতেছি, রিপিট করতেছি, এখানে সবুজ হওয়ার কোনো প্রশ্ন আসে না, যদি সে অক্সিজেনকে নিয়ে ফেরাস অক্সাইড যৌগে পরিণত হয়, হয়ে কাঁচে আটকে যায়, তখন সে হচ্ছে সবুজ কালার দিবে, কিন্তু সে কি এখানে যৌগ হিসেবে আছে না, সে কি হিসেবে আছে, আয়ন হিসেবে জলীয় দ্রবণ ওই তরলে ভাসতেছে, সো এটা কি করবে, কালার রিসিভও করবে না সূর্যরশ্মি থেকে, আবার আমাদের চোখে প্রতিফলিত করবে না, তার মানে হচ্ছে এই কাঁচটা বর্ণহীন হয়ে গেল।
এবার আসো কাঁচ, কাঁচের তরল বের করছ, কি বের করছ? তরল। এখানে দেখবা যে বুদবুদ বুদবুদ করে গ্যাস উঠতেছে, তার মানে কি আছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, যেটা হচ্ছে বুদবুদ দিলেই বোঝা যাবে, বুদবুদ দিলেই বোঝা যাবে। আবার কি আছে আমার? সালফার ডাই অক্সাইড গ্যাস আছে না? এখন বুদবুদ দিলে কি আর কাজকে কঠিনে পরিণত করে সুন্দর কাজ করা যাবে? তখন ভিতরে গ্যাস থেকে যাবে না, ঠাস করে ভেঙে যাবে, ঠান্ডা করলেই ভেঙে যাবে। তার মানে গ্যাসগুলোর সব বের করে ফেলতে হবে যেন নিরেট কাজ পাওয়া যায়। তাহলে এটাকে কি করতে হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে দূর করতে গেলে ধরো যে কোনো একটা তুমি যৌগ দিয়ে দিতে পারো। ধরো সোডিয়াম কার্বনেটেই তুমি দিয়ে দাও। সরি, সোডিয়াম নাইট্রেট দিয়ে দাও। নাইট্রেট দিলে কি হবে? ডাইরেক্ট সোডিয়াম কার্বনেটে পরিণত হবে, আর হচ্ছে আমার নাইট্রোজেন গ্যাসে পরিণত হবে, গ্যাস করে চলে যাবে। বুঝতে পারছেন? এই যে তার মানে কি আমার কাঁচ তৈরির যে প্রধান উপাদানটা সেটা চলে আসলো। সেটা কি চলে আসলো? ও চলে আসলো। এখানে CO2 যদি একটা অক্সিজেন নিয়ে নেয় তাহলে সোডিয়াম কার্বনেট, আর এখানে পড়ে থাকবে নাইট্রোজেন ডাই অক্সাইড, NO2 গ্যাস পড়ে থাকবে। ওকে, তাহলে নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে চলে যাবে, আর আছে সোডিয়াম কার্বনেট তো আমার কাঁচ তৈরির প্রধান উপাদান, এটা পড়ে থাকবে, আমার সমস্যা নাই। তখন কাজটা কি হবে? সুন্দর কঠিন হয়ে আমরা এটাকে কি করতে পারবো? একদম নিরেট কঠিন আকৃতি দিয়ে স্ফটিক হিসেবে বের করে নিয়ে আসতে পারবো। ধরো সালফার ডাই অক্সাইড গ্যাস আছে, তারপর হচ্ছে তুমি এখানে সোডিয়াম নাইট্রেট দিয়ে দিলা। দিয়ে দিলে কি হবে? ডাইরেক্ট সোডিয়াম সালফেটে পরিণত হবে। সমতা করতেছি না, সোডিয়াম সালফেটে পরিণত হবে, আর হচ্ছে কি আমার নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসে পরিণত হবে। মনে আছে সল্ট কেক থেকে যে দ্বিতীয় ধাপে মানে আরেকটা প্রক্রিয়ায় কাঁচ তৈরি করা যায়? তাহলে আমার সল্ট কেক চলে আসলো, এটা পড়ে থাকলো, আমার কোনো প্রবলেম নাই, আর নাইট্রোজেন ডাই অক্সাইড বের হয়ে যাবে, সো আমার কাঁচ কি হয়ে গেল? পিওর হয়ে গেল। আচ্ছা, এইবার আসেন ইন্ডাস্ট্রির কাজ, কাঁচ তৈরির পদ্ধতি। কাঁচ তৈরির কি করবে? পদ্ধতি আলোচনা করবে। প্রথমটা হচ্ছে চুল্লিতে বা ফার্নেসে মূল উপাদান সমূহের গলন। মূল উপাদান সমূহের গলন। এরপর হচ্ছে গলিত কাঁচকে আকৃতি প্রদান। আকৃতি প্রদান। তারপর আমরা কি করব? প্রস্তুত সামগ্রীর কোমলায়ন করব। ধীর শীতলীকরণ। টার্মগুলার ওয়ার্ডগুলা দেখতে মনে রাখবেন। ধীর শীতলীকরণ বা অ্যানিলিং। অ্যানিলিং। ক্লিয়ার? আচ্ছা, লাস্টের ধাপে আমরা কি করব? শীতলীকরণ করার পরে
প্রস্তুত কাজ সামগ্রীর ফিনিশিং, প্রস্তুত কাজ সামগ্রীর কি ফিনিশিংটা, তারপর বাজারে ছেড়ে দেব। এবার একটু দেখতে হবে ব্যাপার আছে। তাহলে কয়টা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপর হচ্ছে চতুর্থ, 4টা ধাপে কাজ উৎপাদন শেষ হবে। এবার আমরা একটা কি করব, বক্স আকারে কোন কোন সিস্টেম থেকে কোন সিস্টেমে যায়, তারপরে কি উৎপন্ন হয় এবার একটু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে এদিক থেকে আপনারা দেখবেন সিলিকা, তারপর হচ্ছে চুনা পাথর, তারপর হচ্ছে সোডা অ্যাশ। এই তিনটাকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রণ, নির্দিষ্ট অনুপাতে মিশ্রণ, ক্লিয়ার? 100 অনুপাত বালু, চুনাপাথর 15 অনুপাত, আর হচ্ছে সোডা অ্যাশ হচ্ছে 35 অনুপাত, 35%। উপর থেকে কি কি আছে? কাচের কিছু গৌণ উপাদান আছে না? কাচের গৌণ উপাদান কি কি আছে? পটাশিয়াম কার্বনেট আছে, অথবা কি আছে? জিঙ্ক কার্বনেট আছে। এটা আমরা কি করব? মিশায় দিব। নিচ থেকে একটা জিনিস মিশায় দিব, এটাকে বলে কিউলেট গুঁড়া। এটাকে আমরা কি করব? মিশায় দেব। প্রশ্ন আসতে পারে কিউলেট গুঁড়া কি? পুরনো ভাঙা কাঁচ আছে না, পুরনো কাঁচ, এটা তুমি ভাঙবা, একদম মিহি মিহি দানা করবা, করে ওইটার 8 থেকে 10% গুঁড়া মিশাই দিবা। ওই যে 8 থেকে 10% যে তুমি পুরনো কাঁচের গুঁড়া যে মিশাই দিছো, ওই গুঁড়াটাকে বলে কিউলেট গুঁড়া। তার মানে হচ্ছে 8 থেকে 10% পুরনো ভাঙা কাচের মিশ্রণ, ভাঙা কাচের গুঁড়া। বাস, বুঝা গেছে? ওকে, তাহলে আমরা কি করলাম? দিয়ে দিলাম। এবার এটা কোথায় যাবে? চুল্লিতে চলে যাবে, মানে রিটর্টের একদম নিচের স্তর, চুল্লি অথবা ফার্নেসে চলে যাবে। চলে গেল ফার্নেসে। ওকে, সিকোয়েন্সটা যেন ঠিক থাকে। এবার চুল্লি থেকে কোথায় আসবে গলিত তরলটা? এই গলিত তরলটা আসার পর গলিত তরলের আকৃতি দিব আমরা। কি দিব? আকৃতি প্রদান। এরপর কি করব? গ্লাস সামগ্রী কি করব? মোস্ট ইম্পর্টেন্ট ধাপ, অ্যানিলিং করব। অ্যানিলিং বা কোমলায়ন, কোমলায়ন করব। বুঝা গেছে? কোমলায়নের পরে আমরা কি করব? জাস্ট ফিনিশিং ও বাজারজাতকরণ, বাজারজাত
ক্লিয়ার? সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে অ্যানিলিং বা কোমলায়ন। এটা নিয়ে এখন আলোচনা করব। এই ধাপ সবচেয়ে সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট ধাপ। ম্যাক্সিমাম কাচের ইন্ডাস্ট্রিতে তারা হচ্ছে টেকনোলজি যে ব্যবহার করে মূলত এই অ্যানিলিং বা হচ্ছে কোমলায়নটা যেন 100% নিখুঁতভাবে হয়, তার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেসব প্রযুক্তি দরকার সেসব প্রযুক্তিগত যন্ত্র বা উদ্ভাবনী কৌশল তারা ব্যবহার করে। কেন? আপনি অতি সহজেই কাজটা উৎপাদন করে ফেলতে পারবেন, কিন্তু সেই কাজটাকে আকৃতি দেওয়ার পরে যখন আপনি ধীরে ধীরে ঠান্ডা করবেন বা অ্যানিলিং করবেন, এখানে যদি কিছু টেম্পারেচার বা প্রেসারে এদিক ওদিক ঘটে, পুরা বস্তুটা সম্পূর্ণ বস্তুটা কি হবে? ভেঙে যাবে, থাকবেই না। এর জন্য কাজকে কি করতে হবে? কাজকে উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে কি করতে হবে? ধীরে ধীরে শীতলীকরণ করতে হবে। শীতলীকরণ করতে হবে একদম ধীরে ধীরে, ঠান্ডা মাথায়। বুঝতে পারছেন? অনেক সময় লাগুক, আমার কোনো সমস্যা নেই। আমি এত কষ্ট করে এত কিছু জোগাড় টোগাড় করে আমি কাজ তৈরি করে ফেলতে পারছি, আকৃতি দিতে পারছি, তাহলে আমার আরেকটু সময় নষ্ট হওয়ার জন্য কি আমার জিনিসটা নষ্ট হবে? না, এখানেই সবচেয়ে বেশি সময় আমাদের দিতে হবে এবং একদম টেম্পারেচার ওয়াইজ ধীরে 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 ঠান্ডা করতে হবে। 1 ডিগ্রি থেকে এরকম 5 ডিগ্রি থেকে 4.5 নামবে, 4.5 থেকে 4 নামবে। আমার সময় বাঁচানোর জন্য হঠাৎ করে বাতাসের আর্দ্রতা বেড়ে কমে গেছে, 5 থেকে 3-এ নেমে আসছে। 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে না হুট করে, ওই 2 ডিগ্রির জন্য আমার পুরো জিনিসটাই ভেঙে যাবে। এবং অ্যানিলিং করার সবচেয়ে ভালো একটা কৌশল হচ্ছে প্রত্যেকটা কাচের একটা গলনের নির্দিষ্ট প্রাথমিক তাপমাত্রা আছে না, ওই প্রাথমিক তাপমাত্রার উপরে ঠান্ডা করতে হবে, জাস্ট উপরে। কার? প্রাথমিক তাপমাত্রার উপরে, প্রাথমিক তাপমাত্রার উপরে অনেক সময় নিয়ে ঠান্ডা করতে হবে। অনেক সময় নিয়ে কি করতে হবে? ঠান্ডা করতে হবে। তা সাধারণ কাচের ক্ষেত্রে কত? 450 ডিগ্রি সেলসিয়াস এর উপরে খুব বেশি পরিমাণ সময় নিয়ে একদম ধৈর্য ধরে ধীরে 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 ঠান্ডা করবা। দেখবা যে কাঁচটার ভিতরে কোনো গ্যাসও থাকবে না, কোনো তরল জমাটবদ্ধ থাকবে না, ভঙ্গুরও হবে না, মানে এতটা ভঙ্গুর হবে না, একদম নিরেট দৃঢ় সুন্দর একটা আমার প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। বুঝে গেছে? এই হচ্ছে আমাদের কাঁচ তৈরির ইন্ডাস্ট্রিতে উৎপাদনের কৌশল। এরপরে আমাদের হচ্ছে এই কাঁচ তৈরিতে কি কি আছে, আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি কি ধরনের কাঁচ আছে এবং সেগুলা কি কি কাজে আমরা ব্যবহার করি, এতটুকু। ঠিক আছে? আমরা হচ্ছে বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই কি থাকো? সুস্থ থাকো, ভালো থাকো, আর হচ্ছে নিয়মিত সিরিয়াসলি পড়াশোনা করো। যদি চিন্তা করো অর্ধেক পড়বো, অর্ধেক আরাম করবো, তাহলে পড়াশোনা ছেড়ে দাও, দরকার নাই। যদি মনে করো যে না আমাকে কিছু করতে হবে, তাহলে একদম আদা জল খেয়ে লেগে পড়ো, চোখে এরকম 1-2টা চশমা লাগাই দাও, সমস্যা নাই। পড়তে হইলে পড়াশোনার মতো করতে হবে। বুঝতে পারছো?
আমাদের বর্তমান সময়ে পড়াশোনা করার আগেও ছিল না, এখনো নেই। পড়াশোনা করতে তো বিষয় না ভালো লাগে না, কিন্তু তুমি যদি পড়াশোনা করো তুমি একটা ভালো জায়গায় যাইতে পারবে না বলো তো? তোমার জীবনটা কত সুন্দর হবে, অনেক সময় পাবা ঘোরাঘুরি করার, আশপাশে দেখবে মানুষ থাকবে, তুমি কাউকে তোমার জিজ্ঞেস করতে হবে না, মানুষ তোমাকে জিজ্ঞেস করবে। তখন তুমি বিরক্ত হয়ে যাবে মানুষের যন্ত্রণায়, এত সম্মান, এত ক্ষমতা, এত টাকা, এত ঐশ্বর্য, সবকিছুর মূল্য হচ্ছে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তো মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সময়টা হেলায় নষ্ট করো না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো, বিদায়।